জনাব রাজিকুজ্জামান রতন, আপনার কাছে আসি। প্রথম কথা হলো যে আমরা খুব সাধারণভাবে জিজ্ঞেস করি যে ব্যতিক্রমী এই সংসদের প্রথম অধিবেশন, প্রথম কথা আপনার দৃষ্টিতে আপনি কি দেখলেন? এবং ব্যারিস্টার শাহরিয়ারের কাছে আমি বেশ কিছু প্রশ্ন করেছিলাম রাষ্ট্রপতির ভাষণ নিয়ে, যা হলো আর কি। এবং জনাব শাহরিয়ার বলল যে এর সাংবিধানিকভাবেই তার বাধ্যবাধকতা আছে, কিন্তু এর বাইরেও একটা পদক্ষেপ বিএনপি নিতে পারত, কিন্তু কেন নিল না? জনাব রতন। ধন্যবাদ। আজকের যে সংবিধান শুরু হলো, এটা নতুন যাত্রা। একটা নতুন পরিস্থিতিতে এই সংসদ যাত্রা শুরু করেছে। সংসদ পুরনো পথেই চলবে, কিছুদিনের মধ্যে আমরা সেটা টের পাবো। কারণ ব্যবস্থাটা তো পুরনোই, মুখগুলো নতুন, চিন্তাগুলোও পুরনো, ব্যবস্থাটাও পুরনো। এবং সংসদে যারা এসেছেন তারা তাদের সেই মানসিকতা নিয়ে এসেছেন। কিন্তু এই সংসদের নতুন কিছু বিষয় দেখা গেল, যে আনপ্রেসিডেন্টেড ঘটনা, যেটা যেহেতু অভ্যুত্থানের পরে একটা ধরনের ললেসনেস থাকে, অভ্যুত্থানের পরে সব কিছু আগের মতো থাকে না, ফলে অনেক কিছু নতুন করে সাজিয়ে নিতে হয়। যে কারণে এবার দেখুন নিয়ম অনুযায়ী আগের স্পিকার এই সংসদে প্রথম অধিবেশনে থাকার কথা ছিল। যেহেতু স্পিকার নেই, তাহলে কি হবে? তাহলে একজনকেই দায়িত্ব দিতে হয়েছে। এটা একটা নতুন বিষয়, এটাও আইন ঘেটে, সংবিধান ঘেটে তারা এটা বের করেছেন। দুই, প্রেসিডেন্ট একটা লিখিত বক্তব্য পাঠ করেছেন। প্রেসিডেন্ট তো কখনো নিজে বক্তব্য রাখেন না, একটা লিখিত বক্তব্য যে সরকার ক্ষমতায় থাকেন, যারা প্রস্তুত থাকেন তারা প্রস্তুত করেন, ফলে তিনি সেটা একটা পাঠক হিসেবে ভূমিকা পালন করেছেন। তো পাঠক হিসেবে ভূমিকা পালন করতে গিয়ে তার বুক ফেটে গিয়েছে, নাকি তার চোখে অশ্রু চিকচিক করেছে, নাকি ঠোঁটের কোণে মুচকি হাসি ছিল, এটাও কিন্তু একটু খেয়াল করার মতো। তিনি কিন্তু একটু মুচকি হাসি দিয়ে বলেছেন, সেই তো আমার কাছে আসতে হলো সবার। আমাকে যতই যা বল না কেন, আমার কাছেই উপদেষ্টা পরিষদের শপথ নিতে হয়েছিল, এবং সেই উপদেষ্টা পরিষদে যা ছিল তারাই আবার এখন আমাকে দোসর বলছো, কিন্তু তোমরা যখন উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছিল তখন আমার কাছেই শপথ নিয়েছিল। তার মানে তোমাদের আমাদের কাছে আসতে হয়, যেভাবে হোক। রাজনীতির খেলাটা এমনই। এবং তিনি এটুকু ধৈর্যের সঙ্গে তিনি দেখালেন যে আমি তো আদিষ্ট হয়ে কাজ করি, অথবা আমি একটা উপলক্ষ মাত্র, লক্ষ্য তো অন্য কিছু। লক্ষ্য যেটাই হোক, মানুষ সেটা বুঝতে পেরেছে যে রাষ্ট্রপতির মুখ দিয়ে বিএনপি যেটা বলাতে পেরেছে যে বিগত সরকার একটা ফ্যাসিস্ট সরকার ছিলেন, এবং এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যে আন্দোলনটা ছিল, সেই আন্দোলন যে একটা নৈতিক, তার একটা জাস্টিফিকেশন এখানে, মানে যেহেতু ফ্যাসিস্ট থাকে তাহলে ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করাটা নৈতিক, সেটা এসেছে। কিন্তু ঘটনার তিনটা নতুন বিষয় খুব খেয়াল করার মতো। আমরা একটা নতুন সংসদ অধিবেশনে আগের সংসদ থেকে পরের সংসদের মাঝখানে যারা মৃত্যুবরণ করে তাদের জন্য শোক প্রস্তাব করি। এইখানে শোক প্রস্তাবে যেটা নাম আছে, তার মধ্যে 1971 সালের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পাকিস্তানের যে একজন মন্ত্রিপরিষদের সদস্য ছিলেন, তার নামটাও আছে। এটা আমাদের ইতিহাসে অনেক দিন লেখা থাকবে। আচ্ছা, 2 নম্বর হলো যে এইবারের এই ইয়েতে যে বিষয়টা হলো যে স্বাধীনতা যুদ্ধ, এটাকে মুখে সবাই স্বীকার করলেন, কিন্তু যখন জাতীয় সঙ্গীত বাজলো তখন বিরোধী দলের উঠে দাঁড়ানোর ক্ষেত্রে একটা গড়িমসি দেখা গেল। এটাও কিন্তু পাবলিকলি চলে এলো যে মুক্তিযুদ্ধের বিরোধিতা করার যে কথা ছিল, যুক্তি ছিল, আজকে যখন সংসদে একটা জাতীয় সঙ্গীত বাজছে তখনও তারা উঠে দাঁড়াতে চাইছেন না। এবং এটা নিয়ে সংসদে কিন্তু একটা সিন ক্রিয়েট করার মতো অবস্থাই হয়ে গেল। আচ্ছা, 3 নম্বর হলো একটা জিনিস খুব মানে মানে খুব সিগনিফিক্যান্ট একটা বিষয়। সেটা কি? প্রধান বিরোধী দলের জামাতের সেখানে সদস্য সংখ্যা 66 জন, তাদের সঙ্গে যুক্ত এনসিপির সদস্য সংখ্যা 6 জন। চিফ হুইপ হচ্ছেন এনসিপির নেতা। তাহলে এটা কি ওই রাষ্ট্রপতির মতন একটা নখদন্তহীন চিফ হুইপ হবেন? কারণ যিনি চিফ হুইপ হবেন তিনি কি আসলে হুইপিং করতে পারবেন সবার উপরে? কারণ তার দলের সদস্য তো 6 জন। তাহলে তিনি নামে চিফ হুইপ থাকবেন, বাস্তবে চিফ রেসপন্সিবিলিটি তার হয়তো পালন করা হবে না। এটাও একটা জিনিস দেখা গেল। তারপরে পার্লামেন্টে যে জিনিসটা হয় যে রাষ্ট্রপতিকে, কিংবা তার দল ছোট হলেও যদি বিরোধী পক্ষ যদি একইভাবে
তিনি চালাতে পারেন, সুসংহত যদি রাখতে পারেন, সেটিও তো একটা ব্যাপার। এটা একটা দারুণ ক্ষমতার ব্যাপার হবে যদি এটা হয়। আমি বলবো এটাও একটা দৃষ্টান্ত থাকবে, একটা দারুণ ক্ষমতার ব্যাপার হবে আর কি। হ্যাঁ, আমরা দেখতে চাইবো সেরকম ক্ষমতাটা তিনি কতটুকু রাখেন, অথবা তাকে সেই ক্ষমতাটা কতটুকু দেন। মানে তাকে যদি দয়া করে ক্ষমতা দেন তাহলে তিনি অবশ্যই সেই ক্ষমতা হয়তো দেখাতে পারবেন, কিন্তু ক্ষমতা যদি দয়া করে দেওয়া হয় সেই ক্ষমতা দেখানোর আসলে সামর্থ্য কারো থাকে না। তো আরেকটা বিষয় যেখানে ক্ষমতা আমি কতটুকু দেখাবো সেটাও তো একটা ব্যাপার। সেটা। আমি যদি ক্ষমতা সীমানার মধ্যে থাকে তাহলে তো সমস্যা নেই। আমাকে বেঁধে রেখে বললেন যে আপনি এই আপনার এই বেঁধে রাখা রেখেছি যার মধ্যে, এর মধ্যে আপনি স্বাধীনভাবে চলাচল করবেন, তাহলে সেটা আবার স্বাধীনতা হয়? সেটা আমাকে বেঁধে রেখেছেন আপনি। তো যাই হোক, এগুলো একটা বিষয় ভবিষ্যতে দেখা যাবে। কিন্তু যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ হলো যে বিএনপি তারা কিন্তু সমস্ত দিক থেকে একটা উইনিং পজিশনে চলে এলো। তারা রাষ্ট্রপতিকে দিয়ে সংসদে মানে ভাষণ দেয়ালো, বিরোধী দল ওয়াকআউট করার মধ্য দিয়ে রাষ্ট্রপতিকে বুঝিয়ে দিল যে বিরোধী দল কিন্তু আপনাকে মানছে না। তৃতীয়ত তারা এটাও বললেন যে এই রাষ্ট্রপতিকে তাহলে সময় একটা লাগবে শুধু তাদের রাষ্ট্রপতিকে সরানোর জন্য। আচ্ছা, রাষ্ট্রপতিকে যখন তারা সরাবেন তাহলে পার্লামেন্ট অধিবেশন শুরু হলো, রাষ্ট্রপতিকে যদি 1 মাস পরে তারা সরান তাহলে সেই রাষ্ট্রপতি পরবর্তী পার্লামেন্টেও কিন্তু থাকবেন। যে বিষয়টা বিএনপির সবচেয়ে মানে গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে যে যদি এই পার্লামেন্টে নতুন রাষ্ট্রপতি হতেন তাহলে পরবর্তী পার্লামেন্টে নতুন রাষ্ট্রপতি লাগতো। তাহলে এখানে যদি তিনি 1 মাসও এখানে তাকে কন্টিনিউ করান তাহলে পরবর্তী পার্লামেন্টটা বিএনপির যাকে রাষ্ট্রপতি হিসাবে মনোনীত করবেন তিনি যদি মৃত্যুবরণ না করেন, অথবা মৃত্যুবরণ করলেও যদি পরবর্তীতে কাউকে নিয়োগ করেন, তাহলে কিন্তু বিএনপির মনোনীত রাষ্ট্রপতি পরবর্তী সংসদটাও হবে। এই দিক থেকে বিএনপি একটা দারুণ উইনিং পজিশনে গেল। এবং যেটা হলো যে পার্লামেন্টে বিএনপি এই জিনিসটা দেখালো যে ডিসেন্সি এবং ডিবেট দুটোই চলতে পারে। একটা ডিবেটিং সিচুয়েশন হোক, থাকুক, পার্লামেন্টে বিতর্ক করার এই জায়গা। এটা আইনসভা, বিতর্ক ছাড়া কি কোনো আইন হয়? বিতর্ক ছাড়া কি কোনো আইন গৃহীত হয়? আইনকে কত দিক থেকে যাচাই বাছাই করে দেখতে হয়, দেখে তারপরে তো আইনের জায়গায় আসে। তো ফলে এই বিতর্কটা আইনসভায় হবেই, এটাই স্বাভাবিক, কিন্তু তার সঙ্গে ডিসেন্সিটাও মেনটেন করতে হবে। যে কারণে তারা কিন্তু হয়তো তাদেরকে আগেই একটু প্রস্তুত করে নেওয়া হয়েছিল যে যতই পার্লামেন্টে হইচই হোক না কেন তারা তাদের জায়গায় খুব না, এই হইচইটা যে হবে সেটি কিন্তু গতকাল মোটামুটি পরিষ্কার ছিল। সেটা তার মানে তারা তাদের গ্রুমিংটা হয়েছিল তাদের পার্লামেন্ট মেম্বারদের। একটা খুবই ইনসিগনিফিকেন্ট ব্যাপার, কিন্তু সিগনিফিক্যান্ট হওয়ার মতো, যে আজকে এত মানে প্রস্তুতি নেওয়ার পরে পার্লামেন্ট শুরু হওয়ার সময় মাইকটা হয়ে গেল বন্ধ এবং সাউন্ড সিস্টেমটা খুব খারাপ। তার মানে কি এই যে পার্লামেন্টে আসলে কণ্ঠস্বর খুব বেশি শোনা যাবে না? এটা কি একটা মানে কাকতালীয় ব্যাপার, নাকি এটা মানে বলবো যে একটা অযোগ্যতা, নাকি এই অনেক সময় হয় না যে একটা ঘটনা ঘটে গেলে মানুষ তার সঙ্গে একটু সিনক্রোনাইজ করার চেষ্টা করে। আচ্ছা, আজকেই কি মাইকটা ডিস্টার্ব করতে হবে? আজকে কি মাইকটা কাজ করতে হবে করবে না? আজকে কি হ্যান্ড মাইক দিয়ে কাজ চালাতে হবে? তাহলে এগুলোও কিছু বিষয় আছে। তার মানে প্রস্তুতির দিকটা একটু দুর্বলতা ছিল। আর আরেকটা বিষয় যে একটা চূড়ান্ত একটা অগোছালো ভাব ছিল, কিন্তু বিএনপি চেষ্টা করেছে এই অগোছালো পরিস্থিতির মধ্যেও তাদের সংসদ সদস্যদেরকে তারা একটু নিয়ন্ত্রিত এবং গুছিয়ে রাখবেন। আমাদের এই বিষয়গুলো বিবেচনা রাখতে হবে যে আমাদের জাতীয় সঙ্গীতের প্রশ্নটা, আমাদের স্বাধীনতা যুদ্ধের প্রশ্নটা এবং আমাদের এই অভ্যুত্থানটা, এই 24-এর অভ্যুত্থান কিন্তু এখন যারা ক্ষমতায় আছে তাদের গলার কাটা। তারা এই অভ্যুত্থানের চেতনাকে অস্বীকার করতে পারবে না। অভ্যুত্থান অনুযায়ী দেশ পরিচালনা করার সামর্থ্য তাদের আছে কিনা পরীক্ষা দিতে হবে। যেমন করে মুক্তিযুদ্ধটা একটা গলার কাটা ছিল, যে মুক্তিযুদ্ধটাকে অস্বীকারও করা যাচ্ছে না, আবার মুক্তিযুদ্ধের চেতনা অনুযায়ী দেশ পরিচালনাও করতে পারছে না। তো ফলে এইরকম একটা মানে টানাপোড়েনের মধ্যে কিন্তু আগামী পার্লামেন্টটা চলবে। সেই পার্লামেন্টের 60% বেশি ব্যবসায়ী প্রতিনিধিরা আছেন এবং সেই পার্লামেন্টে মন্ত্রীদের মধ্যে একটা বিরাট অংশ তারা ঘোষিত ব্যবসায়ী। ফলে পার্লামেন্টের শেষ পর্যন্ত আইনগুলো কোন দিকে যাবে সামনের দিকে আমাদের সেটা আমরা চোখ দেখতে রাখতে হবে।